পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ১। প্রায় ৩০ মিনিট যাবৎ সদ্য বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটি বাণী ছুড়ছে আকাশ নওয়ান। তোমার নাম কি? কিন্তু দুঃখের বিষয়, মেয়েটি একটা শব্দ অবধি করেনি এখন পর্যন্ত। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। কপালে বিরক্তির রেখা। সময়ের পাল্লা যত বাড়ে, আকাশের বিরক্তির মাত্রা তত বাড়ে। আকাশ সহজে রেগে যায় না, তবে রেগে গেলে কখন কি করে বসে নিজেই বুঝতে পারে না। আকাশ নওয়ান, বয়স 29, যার ঘন কালো ভ্রু, সোজা নাক, দুগাল ভর্তি মাঝারি দাড়ি, যা চাপদাড়ির চেয়ে কিছুটা বড়। গায়ের রং উজ্জ্বল ফর্সা। হাইট 6 ফুট। শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের। প্রয়োজন ছাড়া তার মুখে থেকে কথাও শোনা যায় না। আকাশ নওয়ান ঢাকা ভার্সিটিতে অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স শেষ করে জার্মানি থেকে PhD করে বাংলাদেশে ফিরেছে গত 2 মাস আগে। বাংলাদেশে ফিরে তার বাবা সাইফুদ্দিন নওয়ান এর ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। আপাতত আকাশের বেশি রাগ লাগছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য। তার মায়ের ছোটবেলা গ্রামে বেড়ে ওঠা, মাঝে মাঝেই তিনি সেই গ্রামে যান। এবার তার মা তাকে কিছু না জানিয়ে হঠাৎ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, আকাশের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন, কিন্তু এ তো কথাই বলছে না। 90% সময় ঠান্ডা মেজাজের মানুষ 10% সময়ের জন্য যখন রেগে যায়, সে রাগের ফল হয়তো মোটেই ভালো হয় না, যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আকাশ লাস্টবার দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার নাম কি? সাথে বলে, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বরাবরের মতোই মেয়েটি থেকে উত্তর না পেয়ে আকাশ হতাশ হয়, রেগে বোম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে পুরুষালী শক্ত হাতে মেয়েটির ডান গালের সপাটে একটা চড় মেরে দেয়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা, নয়তো ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোন মেয়ের ইচ্ছে থাকে না? কিন্তু সন্ধ্যার কপালে তা জুটল না। মেয়েটি মেঝেতে উপর হয়ে পড়ে যায়, চোখের কোণে জলকণা জমেছে। আকাশ রাগান্বিত স্বরে বলে, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশের দল। কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ধীরে ধীরে উঠে বসে, অসহায় ভরা দৃষ্টি খোলা দরজার পানে রাখে। দু হাঁটু জমা করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে। যার সৎ মায়ের অত্যাচার সহ্য করে, তারা কোনো এক উছিলায় সে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে। সন্ধ্যা তাদেরই একজন। সে ভেবেছিল সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে, কিন্তু তার কপাল তো এত ভালো নয়। তার কপালে সুখ আসবে কিভাবে? যাদের কপাল ভালো তাদের সুখের দেখা ঠিকই মিলে। লোকটি তাকে লোভী বলে গেল কেন? সে বিয়েতে সম্মতি দিল, এনার মাকে কিছু বলেনি সন্ধ্যা। কিভাবে যে বিয়ে হয়েছে সে ঠিক জানেই না। 18 বছরের মেয়ে সন্ধ্যা, উজ্জ্বল শ্যামরা গড়নের মেয়ে সে। দেখতে পরীদের মতো সুন্দরী না হলেও মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে সে। সুনিপুণ ছোট্ট নাক, গালের দুপাশে হালকা ডিম্বাকৃতির গড়ন। হাইট 5 ফুট 3 ইঞ্চি। ঘন চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। পরনে একটি সাদামাটা লাল শাড়ি, মাথায় টানা আঁচল হেলে কাঁধে পড়ে যায়। সন্ধ্যা 2 হাত হাঁটুর উপর নিচ করে রেখে ডান গাল ঠেকিয়ে চোখ বুঝে নেয়। বদ্ধ চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায়। বেশ অনেকক্ষণ এভাবেই বসে থাকলো। এরপর 2 হাতে চোখ মুখ মুছে নিয়ে মেঝেতে দাঁড়াতে গিয়েও আবার ঠাস করে মেঝেতে বসে পড়ে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ডান পা সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলো, ডান পায়ের উপরের অংশে বেশ অনেকটা জায়গা জুড়ে ফোস্কা পড়েছে। সন্ধ্যার মনে পড়ল আজ সকালের কথা। মাটির চুলায় রান্না বসিয়েছিল সে। সৎ মা 1 পাতিল গরম পানি চেয়েছিল। সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল। তার মা ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার ফেলছিল। তখনই তার সৎ মা এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমার কথা না শুই না এই হাইনে বইসা থাকিস, আমারে পাত্তা দাস না, বসে বসে আমার অন্ন খাবি আর আমারই কথা না শুনে নবাবজাদি হয়ে বইসা থাকবি। সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে। পরে তো পরে সব তার ডান পায়ের উপর উল্টে পড়ে।
তার সৎমা ব্যাপারটি লক্ষ্য করে আরও জোরে সন্ধ্যার চুলের মুঠি ধরে রেগে বলে, এতগুলো ভাত নষ্ট করলি কেন হারামজাদি? কামাই করিস, বসে বসে ভাত খেয়ে হচ্ছিল না, এখন এভাবে ফেলে দিয়েও নষ্ট করছিস। সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। গরম ভাতসহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। জ্বলুনির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। পা অবশ হয়ে আসে। করুণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে। ছাড়া না পেয়ে দু হাতে জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার সৎ মা একটুও দয়া দেখায়নি, বরং আরও কথা শোনাতে ব্যস্ত হয়েছিল। সন্ধ্যার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভেতরে যায়। সন্ধ্যা দু হাতে তার পা ধরে ফুপিয়ে কাঁদে। এই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও মাটির চুলায় ভাত বসায়। তার সৎ মাকে পানি গরম করে দেয়, নয়তো আবারও এসে কি না কি করবে। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পায়ে আর মলম দেওয়া হয়নি। মলম, সে তো বিলাসিতা। গরম কিছু পড়ার সাথে সাথে পায়ে পানি টুকিয়ে দিতে পারেনি। সময় নষ্ট করলে যে তার সৎমা আবারও তার দিকে তেড়ে আসবে। সব কাজ শেষ করে পুকুর পাড়ে গিয়ে বেশ অনেকক্ষণ পানিতে পা ডুবিয়ে বসেছিল, কিন্তু শুধু পানিতে কি আর কমে? বড় সড়ো ফোসকা পড়েছে পায়ের উপর। সন্ধ্যা মলিন মুখে ক্ষত পায়ের দিকে চেয়ে রইল। চোখের পানি বাঁধ মাঝে মাঝে ভেঙে যায়। কাঁদতে চায় না, তবুও কখন যে গাল বেয়ে জল গড়ায়। সন্ধ্যা এই আহত পা নিয়েই আর উঠল না। ঘরের এক কোনায় বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। সারাদিনের না খাওয়া, এখানে এসে একটুখানি খেয়েছিল, বেশি খেতে পারেনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ক্লান্তিতে নুয়ে আসা চোখ জোড়া বুজে নেয়। বন্ধ চোখের পাতায় গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে ওঠে। অবাধ্য অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায়। রাতের আধার ধীর গতিতে মিলিয়ে যায়। বাস চলছে তার আপন গতিতে, যার গন্তব্য ঢাকা গাবতলী থেকে বগুড়ার সাতমাথা। বাসের মাঝ বরাবর সিটগুলোর মাঝে একটি সিটে সৌম্য ঘুমিয়ে আছে। বাসের গতি ধীর হয়। হেল্পার বাসে কয়েকটা থাপ্পড় দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে। অনেকের ঘুম ভেঙে যায়, সাথে সৌম্যর ঘুম হালকা হয়। চোখ মুখ কুঁচকে নেয়। ধীরে ধীরে চোখ খুলে বুঝলো বাস থেমেছে। আশেপাশে তাকিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গা দেখে সিট থেকে দাঁড়িয়ে যায়। বাসের সিটের উপর ব্যাগ রাখায় তাক থেকে তার ব্যাগ নামিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। এরপর একটি সিএনজি নিয়ে রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম মিলনের পাড়া। সৌম্যর পরনে একটি স্বল্প দামি অ্যাশ রঙের টি শার্ট, সাথে বেশ পুরনো একটি জিন্স। ঘাড়ে একটি ছোট্টখাট্ট ব্যাগ, যার ভেতর সর্বোচ্চ 4 থেকে 5টা শার্ট প্যান্ট আছে। আর আছে তার ছোট বোন সন্ধ্যার জন্য একটি গোল জামা। টিউশনের টাকা পেয়ে সবার আগে তার বোনটার জন্য একটি জামা কিনেছে সে। সৌম্য শেখ, বয়স 25, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ছোট বোনের মতোই শ্যামলা গায়ের রং পেয়েছে। গায়ের রং মূলত তারা দু ভাই বোন মায়ের থেকেই পেয়েছে। দুগালে কালো চাপদাড়ি। সৌম্য ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্স পড়ছে। একটি ছোট্ট গ্রামে সৌম্যর বেড়ে ওঠা। তার সাথে ছিল তার বোন সন্ধ্যা। সন্ধ্যা সৌম্যর চেয়ে 7 বছরের ছোট। গ্রামের ছেলে মেয়ে, বাবা দিনমজুর, অভাব অনটনেই তাদের দিন কাটত। মা দর্জির কাজ করত। তাদের সংসার চলে যেত কোনো রকমে। যখন সৌম্যর বয়স 17 বছর, সন্ধ্যার বয়স 10 বছর, তখন হঠাৎই একদিন তার বাবা তাদের বাড়িতে একজন মহিলাকে আনেন, সাথে 9 বছরের একটি মেয়ে ছিল। মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার মাকে বিয়ের পরপরই তার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু কাউকে জানায়নি। সৌম্যর মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেননি। 1 সপ্তাহের মাথায় ভদ্রমহিলা ঘুমের মাঝেই মারা যায়। আজ থেকে 8 বছর আগে তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মা বেঁচে থাকতে সংসারে টাকার অভাবে তারা না খেতে পারলেও 2 ভাই বোন মায়ের কোলে মাথা রাখত, আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। কিন্তু মা মারা যাবার পর 2 ভাই বোন এই কঠিন দুনিয়াকে চিনেছে। সুখ কী জিনিস এইটাই হয়তো ভুলে গিয়েছে 2 ভাই বোন। তবে তারা দুজন যখন পাশাপাশি বসে, তখন একটুখানি সুখ এসে তাদের কাছে ধরা দেয়। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার বাবা 9 বছরের যে মেয়ের সাথে করে এনেছিল, তার বয়স এখন 17 বছর, যার নাম সকাল। বছর 4 আগে তার একটি সৎ ভাই হয়েছে, যার নাম সায়ন। সৌম্য সকালের জন্য একটি জামা কিনেছে, সায়নের জন্য একটি গেঞ্জি। তবে সন্ধ্যার জন্য ভেতর থেকে আলাদা যত্ন চলে আসে। কিছু সৎ ভাই বোনরা আপনদের মতো হয়, তবে সকাল এমন নয়। সে পরদের চেয়ে বাজে বিহেভ করে।
তবুও সৌম্য তার সৎ ভাই বোনকে ভালোবাসে, মুখ ফিরিয়ে নেয় না। প্রায় 1.5 ঘন্টা সময়ের মধ্যেই সৌম্য তার গ্রামে পৌঁছে যায়। ধরণীতে রাতের আধার বেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সৌম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে। যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নেয়। বাড়ি পৌঁছালে দেখলো উঠানে তার সৎ মা বসে কাঁথা সেলাই করছে। সৌম্য এগিয়ে এগিয়ে বলে, মা কেমন আছো? তার সৎ মা বিরক্তি কণ্ঠে বলে ওঠে, আমি তোর মা কবে হইলাম? সৌম্যর মুখ মলিন হয়। ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসে। সৌম্য সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। সৌম্যর বাবা সালামের উত্তর দেয়। সৌম্য কেমন আছে জিজ্ঞেস করলে সে ছোট করে বলে, ভালো। সৌম্যর ভীষণ খারাপ লাগে। মা মারা গেলে বাবারা যে পর হয়ে যায়, এই অভিজ্ঞতা তার আর সন্ধ্যার হয়েছে। সৌম্য আর কিছু বলল না। বাড়ির ভেতরে গিয়ে সরাসরি তার বোন সন্ধ্যার ঘরে যায়। টিনের ঘর, ঘরটি অবস্থিত একদম ভালো নয়। টিনের কত জায়গায় যে ফুটো আল্লাহই জানে। এখানেই তার বোনকে থাকতে দেওয়া হয়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার একটু টাকা হলেই তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো। ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে। সে তার বোনের ঘরেই ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যাটা কোথায়? ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয়। সৌম্য বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য। এর মাঝে সকাল আর সায়ানোর জন্য আনা জামা গেঞ্জি দিয়ে এসেছে। সন্ধ্যাকে এখন আসতে না দেখে সৌম্য ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে বলে, বাব্বা আমার বোনু কোথায়? সৌম্যর বাবা সাথে সাথে বলে, নাই। সৌম্য অবাক হয়ে বলে, মানে? সৌম্য সৎমা বলে ওঠে, মানে বেচ্চা দিছি। খালি বৈশা বৈশা 4টে গিলে, ওরে রাইখা কি করবো আমি? সৌম্যর চোখে মুখে অজস্র বিস্ময়। তার বোনকে বিক্রি করে দিয়েছি মানে? হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বোনকে কি করেছো তোমরা? কোথায় বিক্রি করে দিয়েছো? বলো, কোথায় আমার বোনু? সৌম্যর বাবা কোনো কথা বলে না। তার সৎ মা রেগে বলে, এইটা তোর বাড়ি নয়, রাগ নিজের মধ্যে রাখ। সৌম্যর দুনিয়া ঘুরছে। তার ওই ছোট্ট বোনটা ছাড়া আর কে আছে? এই মানুষ দুটো এত পাষাণ কেন? রেগে কিছু হবে না, অসহায় কণ্ঠে বলে, আমার বোনু কোথায় প্লিজ বলো। কারো কোনো রেসপন্স না পেয়ে সৌম্য 2 হাত জমা করে ভারী গলায় বলে, দয়া করে বলো বোনু কোথায়? আমি আমার বোনুকে নিয়ে একেবারে চলে যাব এখান থেকে। আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। তোমাদের পায়ে ধরি, আমার বোনটার খোঁজ দাও তোমরা। ও আব্বা, বলো আমার বোনু কোথায়? আমরা আর আসবো না এখানে। কারো কোনো ফিরতি উত্তর না পেয়ে সৌম্য সকালের সামনে গিয়ে বলে, সকাল, আমার বোনু কোথায় রে? বল না সকাল। সকাল রাগ দেখিয়ে বলে, আমি কিভাবে জানবো? কথাটা বলে বাড়ির ভেতর চলে যায়। সৌম্য ছোট্ট সায়নের সামনে হাত মুড়ে বসে বলে, ভাই তুই জানিস আমার বোনু কোথায়? ছোট্ট সায়ন আদো আদো স্বরে বলে, বিয়ে ওই গেছে। সাইমনের মা সায়নকে ঝট করে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভেতরে নিয়ে যায়। সৌম্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে? তার বোনকে কোথায় বিয়ে দিচ্ছে? কোনো ভালো ঘরে যে বিয়ে দিবে না সৌম্য জানে। তার বোনকে এক নরক থেকে আবার কোন নরকে পাঠালো? সৌম্য নিজেকে এত অসহায় লাগেনি কখনো। সকাল সকাল আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। ছেলের ঘরের দিকে নজর পড়লে দেখলো দরজা একদম পুরোপুরি খোলা। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে নজর করে দেখলো সন্ধ্যা বেডের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আসমানি নওয়ান বিস্ময় চোখে তাকায়। দ্রুত ঘরের ভেতরে সে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজলে পায় না। এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসে। মেয়েটির ঘাড় ডান দিকে হেলে আছে। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দেয়। সন্ধ্যার ঘুম হালকা হয়। পিট পিট করে চোখ মেলে তাকায়। আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে। আসমানি নওয়ান সন্ধ্যার ডান গালে নজর পড়লে অবাক হয়। মেয়েটি অনেক বেশি ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা। গালের দাগ আবছা বুঝতে পারলেন তিনি। অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালে সন্ধ্যা জোরপূর্বক একটু হাসল। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আকাশ তোকে মারছে মা? সন্ধ্যা অসহায় চেয়ে রইল তার শাশুড়ির দিকে। আসমানি নওয়ান সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার ভীষণ খারাপ লাগলো। আকাশ এত রেগে গিয়েছে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছে। পায়ের দিকে নজর পড়লে দেখলো পায়ে বেশ বড় সড়ো একটি ফসকা। যা বোঝার বুঝলো। সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসালো। এরপর মলম এনে সন্ধ্যার পায়ে দিতে নিলে সন্ধ্যা তার শাশুড়িকে বাধা দেয়। আসমানি নওয়ান বাধা মানলেন না, নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিলেন। গতকাল খেয়াল করেননি এটা, নয়তো তখনই দিয়ে দিত। ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বলে, এই শাড়িটা পইরা নে মা, আকাশের লগে আমার বোঝাপড়া আছে। একটু থেমে বলে, ওই কি রাইতে বাইর হয়ে গেছে?
সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি দিলে আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ওই আজ বাড়ি আসলে খবর আছে ওর। তুই জামা শাড়ি পাল্টাই নে। সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য সন্ধ্যার খোঁজে সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। গ্রামের কতজনকে যে জিজ্ঞেস করেছে, কেউ সন্ধ্যার কথা বলতে পারে না। কয়েকজন শুধু বলেছে তাদের বাড়ির সামনে একটি বড় কার গাড়ি আসতে দেখেছিল। দিন গড়িয়ে বিকেল নেমেছে। সৌম্যর শরীরে শক্তি নেই যেন। গত রাত থেকে খাওয়া দাওয়া নেই। আজ সারাদিন রোদে রোদে ঘুরে শরীরের অবস্থা নাজেহাল। আর মনের অবস্থা, সে তো বেহাল। একটি মাঠের কোণে পা ছাড়িয়ে বসল সৌম্য। ডান হাতে কপালের ঘাম মুছে ছিটকে ফেলল। আর কোথায় খুঁজবে তার বোনকে? এই পাষাণ মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না সৌম্য বেশ জানে। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকিয়ে বুঝলো তার চোখ জোড়া ঝাপসা। বাড়ি আসলে সন্ধ্যা যেখানেই থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরত। সৌম্য সন্ধ্যার গাল টেনে দিত। সন্ধ্যা খাবার এনে সৌম্যের সাথে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকতো। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠতো না ভাইয়ের পাশ থেকে। সৌম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিত। সৌম্য তার বোনকে জড়িয়ে নিয়ে বলতো, আরে কয়েক মাস বনু, এরপর আমি তোকে আমার কাছে নিয়ে যাব। সৌম্যর দিন খুব কষ্টে কাটে। তার তো চাঁদ কপাল নয়। লাস্ট কবে বাড়ি থেকে 2 টাকা নিয়েছে তার মনে পড়ে না। টিউশন করে করে ঢাকা শহরে নিজের খরচ চালায়। আর একটু একটু করে টাকা জমাতো সন্ধ্যার জন্য। এই নরক থেকে তার বোনকে নিয়ে যাবে বলে কত কষ্ট করছে। কখনো 3 বেলা খায় না। এই যে কাপড়ও ঠিকঠাক কেনা হয় না। কত পুরনো পুরনো কাপড় ব্যবহার করে। আর 2 মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায়। ক্লাস 10 পর্যন্ত পড়েছে। এরপর আর পড়েনি। এইটুকুই সৌম্য খুব জোর করে পড়িয়েছে। তার বাবা আর সৎ মা পড়তে দেয়নি। সে জানে তার বোনকে দিয়ে এই বাড়ির সব কাজ করিয়ে নিত। সৌম্য তার বোনকে সুখবর দিতে এসেছিল। সে খুব তাড়াতাড়ি তার বোনকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে ওঠে। যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিত। সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত। কোথায় হারিয়ে গেল তার বনু? ঝাপসা দৃষ্টি জোড়া আকাশপানে নিবদ্ধ রেখে বিড়বিড় করে, মা, আমার বনু হারিয়ে গেছে মা। তোমার মেয়ে সন্ধ্যাকে আমি আগলে রাখতে পারলাম না। তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে? আমার বনুর জন্য খুব কষ্ট হচ্ছে। ওরা কোথায় রেখেছে আমার বনুকে? ও ঠিক আছে তো মা? সন্ধ্যার পরপর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলে আসমানি নয়ন শক্ত গলায় বলেন, দাঁড়াও আকাশ, কোথায় আসিলা কাল থেইকা? মায়ের কথায় আকাশের পা থেমে যায়। আসমানি নয়ন মূলত গ্রামের মেয়ে। সাইফুদ্দিন নয়ন আসমানি নয়নকে দেখে পছন্দ করেছিল। এরপর বিয়ে করে আনে। ভদ্রমহিলা গ্রাম্য ভাষায় কথা বলতে অভ্যস্ত ছিলেন, যে অভ্যাস বিয়ের পর শহরে এসেও ছাড়তে পারেননি। আকাশকে চুপ থাকতে দেখে আকাশের মা আবার শক্ত গলায় বলে, কি হলো, কথা কইতাছো না কেন? আকাশ সাধারণ মায়ের বাধ্য সন্তান বলা যায়। মায়ের উপর কথা বলে না, ভয় পায় এমন নয়। সম্মান ভালোবাসার জায়গা থেকে সে তার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। তবে মায়ের কাছে ভীষণ রাগ উঠেছে। অতঃপর রাগান্বিত স্বরেই বলে, মা, তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে? আসমানি নওয়ান ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছে। আকাশ তার সাথে এভাবে কথা বলে না, এজন্য বেশি খারাপ লাগছে। মা, তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে? আসমানি নওয়ান ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছে। আকাশ তার সাথে এভাবে কথা বলে না, এজন্য বেশি খারাপ লাগছে। আকাশ কথাটা বলে আকাশ চোখ বুঝল। সে রাখতে চায় না, অন্তত তার মাকে রাগ দেখাতে চায় না, কিন্তু তার মা এমন একটা কাজ করেছে সে চাইলেও শান্ত থাকতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে গলার স্বর কিছুটা নামিয়ে বলে, এভাবে তুমি আমার বিয়ে দিয়ে কাজটা ঠিক করেছো মা। আমি তোমার সম্মান বাঁচাতে বিয়েটা করেছি। এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটিকে আর আমার ডিভোর্সের ব্যবস্থা করো মা। আসমানি নওয়ান ছেলের পানে বিস্ময় দৃষ্টিতে তাকায়। অবাক হয়ে বলে, তুমি ডিভোর্স চাইতাছো কেন আকাশ? আকাশ এবারও রেগে বলে, কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করব। আমাদের ডিল ফাইনাল করা শেষ। আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে হতো। গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলে, তুমি কইছিলা তোমার পছন্দের কেউ নাই, তাই আমি আমার পছন্দ মতো একটা বউ আনছি তোমার লাইগে। তুমি এমন করতাছো কেন বাবা? আকাশ চোখ বুজে মাথা দুদিকে নাড়ালো কয়েকবার। এত রাগ লাগছে তার, ইচ্ছে করছে সবকিছু উলটপালট করে দিতে। শুধু তার সামনে মা বলে নিজেকে সামলে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত পানি ছুঁড়ে দেয়।
করতাম না পছন্দ, এখন করি। হয়েছে, তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করো, আমি আর বাবা সামলে নিই, কিন্তু এইবার একদম লিমিট ক্রস করে ফেলেছো। আমাদের কাজের 12টা বাজিয়ে দিয়েছো। সবচেয়ে বড় কথা, কার না কার বাড়ি গিয়ে একদল লোভী মানুষদের কবলে পড়ে নিজের ছেলেকে বলির পাঠা বানালে। সাইফুদ্দিন সোফার উপর বসা ছিল, হাতের খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আকাশ, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজল। সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানি নওয়ান ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল। এরপর স্বামীর পানে চেয়ে বলে, আকাশের আব্বা, তোমার ছেলে এইসব কি কইতাছে? সাইফুদ্দিন নওয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টাপাল্টা কাজ করেছে, সে মনে মনে রেগেছে, তবে তার স্ত্রীর উপর ফলাচ্ছে না, বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আকাশ যা বলেছে ঠিকই বলেছে, তুমি শান্ত হও। তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোণায় দাঁড়িয়ে আছে। রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চোখে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল। লোকটি কি সুন্দর! সে তো অত সুন্দর না, আবার কত খুঁত তার। এমন মেয়ের কপালে দুঃখই মানায়। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। গতকাল বিয়ের পর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎ মায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপাল এত ভালো নয়। এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়ল। কতদিন হলো মাকে দেখে না, মায়ের আদর কতদিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়ল। সৌম্য ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যাবে না? এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানে না তার বিয়ের কথা। এখানে কি আসবে তার ভাইয়া? সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। খুব করে ভাইকে ডাকছে। আপন বলতে তার একটা ভালোবাসার ভাই ছাড়া আর কেউই নেই। আসমানি নওয়ান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন। কি করবেন, কি বলবেন বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলা কেন? আকাশে বিরক্ত হয়। সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে, কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, একদম বেয়াদব মেয়ে, কোথা থেকে তুলে এনেছো? একে তো লোভীর সাথে আদবের ছিটে ফোঁটাও নেই ওর মাঝে। কথা শেষ করতে না করতেই আসমানি নওয়ান এগিয়ে গিয়ে আকাশের গায়ের জুড়ে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখ বাম দিকে হেলে যায়। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে ডাকে, আসমানি। আকাশ চোখ দুটো বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে। চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়ল, যে রান্নাঘরের কোণায় দাঁড়ানো। চোখে চোখ পড়লে সন্ধ্যা তার ভেজা চোখ জোড়া মেঝেতে নামিয়ে নেয়। আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ওই মেয়ের জন্য সে আজ জীবনের প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড় ওর বদলে ওই মেয়েকে জাস্ট খুন করে ফেলতে। মাকে তো কিছু বলল না। রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাইরের বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে। কথাটা বলে আকাশ হনহন করে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নওয়ান ভেজা চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বেয়াদব ও নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়ে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না কাঁপিনি, আরও কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথার উত্তর দেয় না, তুমি তাকে রেখে আমায় বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নওয়ান ঢোক গিলে বলে, ওই তোমাগো মতো কইরা কেমনে কথা কইব? ওই তো বোবা।